বন্ধুরা, তোমাদের বাগানের বেলি ও জুঁই গাছে কি কিছুতেই ফুল আসছে না? গাছের কি কোনো রকম কোনো গ্রোথ নেই? যদিও বা দুটো একটা ফুল ফুটছে, কিন্তু ফুলের সাইজ কি খুব ছোট? ফুলের কুঁড়িগুলো কি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে? যদি এই সমস্যাগুলো তোমাদের বাগানের প্রত্যেকটা বেলি জুঁই গাছে হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। কারণ সামনেই বর্ষাকাল, আর বর্ষায় যদি তোমরা তোমাদের বাগানের প্রত্যেকটা বেলি জুঁই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও, তাহলে আজকের এই পরিচর্যার ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। কারণ আজকের এই ভিডিওতে বলবো সম্পূর্ণ ঘরোয়া খাবার, যে খাবার গাছে প্রয়োগ করে দুর্দান্ত রেজাল্ট আমি পেয়েছি এবং তোমরাও সেই রকম রেজাল্ট পাবে। জুন জুলাই মাসে বাগানের প্রত্যেকটা বেলি জুঁই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো পয়েন্ট নাম্বার 1। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, অথবা কয়েকদিনের মধ্যেই কিছু কিছু জায়গায় বৃষ্টি শুরু হবে। তো এই সময় আমরা আমাদের বাগানের বেলি জুঁই গাছগুলোকে কোথায় রাখবো? যদি এই সময় তোমরা যে যেখানে থাকো সেখানে যদি প্রচুর বৃষ্টি হয়, অথবা একদিন বৃষ্টি একদিন রোদ্দুর এইরকম আবহাওয়া যদি থাকে, সেক্ষেত্রেও তোমরা কিন্তু তোমাদের বাগানের বেলি জুঁই গাছগুলোকে কোনো রকম শেডের মধ্যে রাখবে না, সম্পূর্ণ খোলা জায়গায় রাখবে, যেখানে রোদ্দুর এবং বৃষ্টি দুটোই যেন গাছ পায়। তাহলে গাছের যেমন গ্রোথ হবে, ঠিক তেমনই কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। অতিরিক্ত রোদ্দুরের জন্য আমরা কিন্তু গাছগুলোকে গ্রিন নেটের ছায়ায় রেখেছিলাম, তো এখন থেকে কিন্তু আর কোনো রকম কোনো গ্রিন নেটের ছায়ায় রাখার প্রয়োজন নেই। গাছ যদি বৃষ্টির জল পায়, গাছের যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল সেগুলো কিন্তু আবার সবুজ হয়ে যাবে। গাছের যে ফুলের কুঁড়িগুলো শুকিয়ে ঝরে যাচ্ছিল সেগুলো আর শুকিয়ে ঝরে পড়বে না, ফুলের সাইজ বড় হবে। তাছাড়া বৃষ্টির জল মাটিকে অ্যাসিডিক করবে, আর অ্যাসিডিক মাটিতে বেলি ও জুঁই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। যে সমস্ত গাছ অ্যাসিডিক সয়েল ভালোবাসে, প্রত্যেকটা গাছে কিন্তু এই বৃষ্টির জল পাওয়ার পরেই প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে। যদি তোমাদের এরিয়ায় বৃষ্টি শুরু হয়ে যায়, তাহলে অবশ্যই গাছকে বৃষ্টির মধ্যে রাখবে। পয়েন্ট নাম্বার 2, দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো কাটাই ছাঁটাই। বন্ধুরা, বৃষ্টির জলে গাছ যেমন সবুজ হবে, ঠিক তেমনই কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে। হঠাৎ করেই লক্ষ্য করবে যে কিছু কিছু গাছের ডাল অনেকটাই লম্বা লম্বা হয়ে গেছে এবং সেই ডালে কোনো রকম কোনো কুঁড়ি নেই। তো প্রত্যেকটা ব্রাঞ্চকে কিন্তু আমাদেরকে কেটে ফেলতে হবে। জমির গাছ অথবা টবের গাছ, প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম গ্রোথ তোমরা লক্ষ্য করতে পারবে। তো প্রত্যেকটা ডাল আমি দেখো কেটে দিলাম, কিছুটা নিচ থেকেই কিন্তু কাটলাম। এবং যে সমস্ত ডাল শুকিয়ে গেছে, তো সেই ডালে তোমরা দেখতে পাবে যে কোনো রকম কোনো গ্রোথ নেই। তো একটু নিচের দিক থেকে যদি কেটে দাও, তাহলে কয়েকদিনের মধ্যেই তোমরা লক্ষ্য করতে পারবে বৃষ্টির জল পেয়ে কিন্তু গাছে আবার খুব ভালো গ্রোথ শুরু হয়েছে। আর সেই গ্রোথ আসার সাথে সাথেই প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসবে। তবে হ্যাঁ, যে সমস্ত ছোট ছোট গাছ তোমরা নার্সারি থেকে সবেমাত্র কিনে এনেছো, সেই সমস্ত গাছে কিন্তু কখনোই হার্ড প্রুনিং করতে যাবে না। যখনই ফুল ফুটে শুকিয়ে ঝরে যাবে, তখন শুধুমাত্র হালকা করে টিপ প্রুনিং করবে। যে সমস্ত গাছ নার্সারি থেকে কিনে এনেছো বা ডাল থেকে চারা তৈরি করেছো, প্রত্যেকটা গাছের কিন্তু একই পরিচর্যা। শুধুমাত্র বড় গাছের আমরা এই সময় হার্ড প্রুনিং করবো বা বড় বড় ডাল কেটে দেবো, তাহলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে যাবে। বেলি ও জুঁই গাছে কিন্তু এই প্রুনিং এর কাজটা আমাদের প্রায় সারা বছর করতে হয়, শুধুমাত্র শীতকাল ছাড়া। পয়েন্ট নাম্বার 3, ডাল কাটাই ছাটাই করার পর সে সমস্ত ডাল কিন্তু একেবারেই ফেলে দেওয়া যাবে না। বর্ষাকাল হলো চারা তৈরি করার আসল সময়। তো এরকম সরু সরু মোটা মোটা যে কোনো ডাল লাল বালি অথবা কোকোপিটের মধ্যে যদি প্রতিস্থাপন করে দাও, সুন্দর চারা তৈরি হয়ে যাবে। তো এখানে দেখো আমার একটা টবের মধ্যে অলরেডি দুটো জেট প্ল্যান্টের চারা তৈরি হচ্ছে। তো সেখানেই পাশে আমি এই ছোট্ট ডালটাকে প্রতিস্থাপন করে দিলাম। কোনো রকম রুট হরমোনের কোনো প্রয়োজন নেই। লাল বালি আমি নিয়েছি, এখানে বালিটা কিন্তু ধোয়া ছিল, পরিষ্কার বালিতে একটা হোল তৈরি করে কিছুটা অংশ আমি কিন্তু বালির মধ্যে প্রতিস্থাপন করে দিলাম। দেখবে যেন নোড এরিয়া থাকে। ডালের মধ্যে যেখান থেকে পাতা আসে সেগুলোকেই নোড এরিয়া বলা হয়। তো বালির মধ্যে প্রতিস্থাপন করে ছায়ায় রেখে দিলে কয়েকদিনের মধ্যেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 4, বৃষ্টির আগের খুবই গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হলো আমাদের বাগানে এমন কিছু টব থাকে যে টবে জল পড়ার সঙ্গে সঙ্গে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায় না। ড্রেনেজ হোল তো খুব ভালোভাবে তৈরি করা থাকে, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে ওপরের দিকে জল জমে যাচ্ছে এবং শ্যাওলা তৈরি হচ্ছে। তো যখনই কোনো টবে তোমরা এইরকম দেখতে পাবে, টবটাকে একটু শুইয়ে দিয়ে সরু কোনো কিছুর সাহায্যে নিচের হোলটাকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবে। অনেক সময় মাটি গিয়ে জমাট বেঁধে যায় এবং উপরে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায় না। যদি এমনটা হয়, সেক্ষেত্রে কিন্তু প্রথমে তোমাদের লক্ষ্য করতে হবে যে নিচের দিকে পরিষ্কার করে দিলে যদি জল বেরিয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি না হয় সেক্ষেত্রে গাছকে কিন্তু রিপোর্ট করতে হবে। রুট বল না ভেঙে নতুন করে ড্রেনেজ সিস্টেম তৈরি করে গাছ রিপোর্ট করতে হবে।
পয়েন্ট নাম্বার 5, বৃষ্টির আগে যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে তার মধ্যে হলো এই আগাছা পরিষ্কার। অতিরিক্ত আগাছা কিন্তু ভালো নয়। টবের মিডিয়াতে অতিরিক্ত আগাছা থাকলে গাছের যে খাবার দেব সেটা তো খেয়েই নেবে, তার সাথে সাথে এর যে রুট, আগাছার যে রুট, এটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তার করবে। গাছের যেমন ভালো গ্রোথ হবে ঠিক তেমনই কিন্তু আগাছার ভালো গ্রোথ হবে। আর রুট যদি অতিরিক্ত নিচের দিকে চলে যায় তখন কিন্তু আমরা আগাছাগুলোকে তুলতে পারবো না। আগাছা তুলতে গেলে আগাছার শিকড়ের সাথে প্রচুর মাটি উঠে আসবে, তাই এই সময় বৃষ্টির আগে আগাছাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। পয়েন্ট নাম্বার 6, আগাছা পরিষ্কার করার পর যে কাজটা আমাদের অবশ্যই করতে হবে, টবের মাটিটা ভালোভাবে খুশে নিতে হবে। বৃষ্টির সময় মাটি যেন সবসময় ঝুরঝুরে থাকে, মাটি যেন কখনো জমাট বেঁধে না যায়, এই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য করতে হবে। বন্ধুরা, মাটি খুশে দেওয়ার পর গাছে খাবার প্রয়োগ করতে হবে। তো কি খাবার আমরা গাছে প্রয়োগ করব? প্রথমে দেখাবো মার্কেটের ফার্টিলাইজার, তারপর দেখাবো সম্পূর্ণ ঘরোয়া খাবার। প্রথমেই যে মার্কেটের ফার্টিলাইজারটা আমি দেখাচ্ছি এটা হলো বাদাম খোল। বন্ধুরা, যদি তোমাদের কাছে বাদাম খোল থাকে তাহলে এই বর্ষার আগে অবশ্যই বাদাম খোল প্রয়োগ করো। একটা 8 ইঞ্চি টবে 2 চামচ পরিমাণ বাদাম খোল প্রয়োগ করছি। যদি ছোট সাইজের টব হয় সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ বাদাম খোল প্রয়োগ করবে। বাদাম খোলের মধ্যে আছে প্রচুর মাত্রায় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। বাদাম খোল বা সরিষার খোল, যে কোনো খোল কিন্তু গাছের জন্য অত্যন্ত কার্যকরী। গাছে আর অন্য কোনো খাবার যদি প্রয়োগ নাও করো তাহলেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এই খোল প্রয়োগ করলে। যেহেতু এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তাই এখন কোনো রকম কোনো খোল পচিয়ে বা ভিজিয়ে গাছে ব্যবহার করা যাবে না, তাই টবের মাটি সবসময় ভিজে হয়ে আছে। তো যে কারণে এই শুকনো গুঁড়ো খোল আমরা কিন্তু এই বৃষ্টির আগে অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করব। তবে টবের সাইজ অনুযায়ী কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে। যদি বাদাম খোল না থাকে সেক্ষেত্রে সরিষার গুঁড়ো খোল ঠিক একই রকমভাবে টবের সাইজ অনুযায়ী গাছে প্রয়োগ করতে হবে। 4 ইঞ্চি টবে 1/2 চামচ পরিমাণ, 6 ইঞ্চি টবে 1 চামচ পরিমাণ, 8 ইঞ্চি টবে 2 চামচ পরিমাণ। সরিষার গুঁড়ো খোল কিন্তু সঙ্গে সঙ্গে বাজার থেকে কিনে এনে গাছে প্রয়োগ করে দেবে না, প্রথমে 1 দিন 2 দিন রোদ্দুরে রাখবে, তারপর গাছে প্রয়োগ করবে। সরাসরি গুঁড়ো খোল, বাদাম খোল অথবা সরিষার খোল গাছের কিন্তু ক্ষতি করবে। যদি সরিষার গুঁড়ো খোল না থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আমাদের রান্নাঘরে যে সরিষা থাকে, কালো দানা সরিষা অথবা যেগুলো সাদা বা হলুদ দানা সরিষা, এই সরিষা গুঁড়ো করে আমরা গাছে প্রয়োগ করব। তবে তারও কিন্তু একটা প্রসেস আছে, যে কোনো সরিষা হলেই কিন্তু চলবে, শুধু এই কালো সরিষা নিতে হবে এমনটা কোনো কথা নেই। বন্ধুরা দেখো, এখানে আমি কিছুটা পরিমাণ সরিষা নিয়েছি। তো সরিষার দানা প্রথমে 1 দিন রোদ্দুরে রেখে দিতে হবে, তারপর আমরা এই সরিষার দানা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালোভাবে গুঁড়ো করে নেব। গোটা গোটা সরিষার দানা কিন্তু কখনোই টবের মাটিতে ছড়িয়ে দেবে না, তাহলে কিন্তু গাছ তৈরি হয়ে যাবে। দেখো, আমি কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এই রকমভাবে গুঁড়ো করে নিতে হবে এবং গুঁড়ো করে নেওয়ার পর আমরা এটাকে রোদ্দুরে দেবো। অন্তত 2 থেকে 3 দিনের জন্য রোদ্দুরে দিতে হবে। সারাদিনে অন্তত 2-3 ঘন্টা রোদ্দুরে রাখলেই হবে, তারপর কিন্তু এটা আমরা গাছে প্রয়োগ করব। যেহেতু এই সরিষা থেকে তেল তৈরি হয় তাই গুঁড়ো করে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গাছে প্রয়োগ করতে পারবো না। 2-3 দিন রোদ্দুরে দেওয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এর মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো তেল নেই। হাতে নিয়ে দেখলেই তোমরা দেখতে পাবে যে হাতের মধ্যে তেল লেগে যাচ্ছে। আর 2-3 দিন রোদ্দুরে রাখো, তারপর দেখবে হাতের মধ্যে কোনো রকম কোনো তেল লেগে যাচ্ছে না। তো তখন কিন্তু আমরা গাছে এটা ব্যবহার করতে পারবো। তো এটা কতটা পরিমাণ করে প্রয়োগ করতে পারবো অবশ্যই কিন্তু আমি দেখাবো। তো সরিষার খোলের গুঁড়োর মধ্যে যে পরিমাণ নাইট্রোজেন, পটাশিয়াম অথবা ম্যাগনেসিয়াম আছে, সালফার আছে, ঠিক তেমনটাই কিন্তু এই সরিষার গুঁড়োর মধ্যেও আছে। ছোট সাইজের টব হলে 1 চামচ পরিমাণ, একটু বড় সাইজের টব হলে 2 চামচ পরিমাণ, আর খুব বড় টব হলে অর্থাৎ 12 ইঞ্চি বা 14 ইঞ্চি সাইজের টব হলে সেখানে আমরা 3 থেকে 4 চামচ পরিমাণ প্রয়োগ করতে পারবো। এটা আমরা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করব, অথবা বাদাম খোল বা সরিষার গুঁড়ো খোল যেটাই প্রয়োগ করো না কেন মাসে 2 বার প্রয়োগ করব। তো এই খাবার যদি আমরা টবের মাটিতে প্রয়োগ করতে পারি বন্ধুরা, টবের মাটিতে যদি কোনো রকম কোনো পিঁপড়ে বা পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু সেগুলো আর থাকে না। তার কারণ এর মধ্যে আছে সালফার, আর সালফারের যে তীব্র ঝাঁঝালো গন্ধ হয় সেটা গাছের টবের মাটিতে প্রয়োগ করলে টবের মাটিতে কিন্তু পিঁপড়ের আক্রমণ অনেকটাই কমে যাবে। খাবার প্রয়োগ করার পর জল প্রয়োগ করতে হবে। যদি টবের মাটি ভেজা থাকে সেক্ষেত্রে জল প্রয়োগ করবে না, টবের মাটি শুকনো হলে তবেই কিন্তু জল প্রয়োগ করতে হবে। এছাড়াও গাছের পাতায় প্রতি সপ্তাহে কিন্তু নিম তেল অবশ্যই স্প্রে করার চেষ্টা করবে, তাহলে গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না। তো বন্ধুরা, এই ছিল জুন মাসে বেলি ও জুঁই গাছের পরিচর্যার ভিডিও। বর্ষার আগে এই পরিচর্যা করে ফেলো, জুন জুলাই মাসে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। এরকম নিত্য নতুন বাগান
বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।